স্টুডেন্টস, আজকের উদ্বোধনী ক্লাসে তোমাদেরকে সবাইকে ফুলেল শুভেচ্ছা। আমি প্রদীপ সাহা, প্রভাষক, পদার্থবিজ্ঞান, নাঙ্গলকোট মডেল মহিলা কলেজ। আজকে আমাদের উদ্বোধনী ক্লাসে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় ভৌত জগৎ ও পরিমাপ। এই অধ্যায়টি নিয়ে অধ্যায় 1। আজকের তারিখ হলো 6-10-2020। এখন আলোচনা করব ভৌত জগতের প্রকৃতি। প্রথমে আমি প্রকৃতির সংজ্ঞা দিচ্ছি। ল্যাটিন শব্দ ন্যাচারা, যা থেকে প্রকৃতি শব্দটির উদ্ভব। গ্রিক শব্দ ফিসিস থেকে অনুবাদ করা ল্যাটিন শব্দ ন্যাচারা। বিস্তৃত অর্থে প্রকৃতি হচ্ছে প্রাকৃতিক জগৎ, ভৌত জগৎ বা পার্থিব জগতের সমতুল্য। প্রকৃতি বলতে ভৌত জগতের ঘটনাবলী এবং ব্যাপকভাবে জীবনকেও বোঝায়, যার পরিমাপের সীমা ক্ষুদ্র অতি ক্ষুদ্র কণা থেকে শুরু করে মহাজাগতিক অবয়ব পর্যন্ত। জগতে যেসব বিষয়বস্তু বিরাজমান এবং যা স্বতঃপ্রবৃত্ত হয়ে নানা কারণে পরিবর্তিত হয়, যেমন পৃথিবীর আবহাওয়া, ভূপৃষ্ঠ, বিভিন্ন প্রকার জীবন্ত উদ্ভিদ ও প্রাণীরাজ্য, প্রাণহীন জড় পদার্থ ইত্যাদি, এবং যা পদার্থ ও শক্তি দ্বারা গঠিত, সবই প্রকৃতির অন্তর্ভুক্ত। এখন আলোচনা করব সৌরজগৎ নিয়ে। সূর্যকে ঘিরে সৌরজগতে আছে পৃথিবী ছাড়া আরও 8টি গ্রহ ও এদের উপগ্রহ এবং উল্কা, নীহারিকা, ধূমকেতু, কৃষ্ণ গহ্বর ইত্যাদি। সৌরজগতের বেশিরভাগ জায়গায় ফাঁকা। মহাকর্ষ বলের প্রভাবে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে গ্রহ, উপগ্রহ, ধূমকেতু ইত্যাদি। মহাবিশ্বের সৌরজগতের অন্যতম গ্রহ একমাত্র পৃথিবীতেই জীবনের অস্তিত্ব আছে। 1 থেকে 1.5 হাজার কোটি বছর পূর্বে মহাবিশ্বের সকল শক্তি ও পদার্থ ক্ষুদ্র একটি জায়গায় কেন্দ্রীভূত ছিল। একটি মহাবিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের সৃষ্টি। মহাবিশ্বের সকল শক্তি, পদার্থ, মহাকাশ, নক্ষত্র যেমন সূর্য, গ্রহ, উপগ্রহ বলতে আমরা চন্দ্র বুঝে নিতে পারি, সব কিছু এই বিস্ফোরণ থেকে সৃষ্টি হয়েছে। নক্ষত্রগুলো কোটি কোটি আলোকবর্ষ দূরে বিস্তৃত হয়ে মহাবিশ্বে গুচ্ছ বা ক্লাস্টার তৈরি করে। এসব কোটি কোটি নক্ষত্রপুঞ্জের গুচ্ছকে একত্রে ছায়াপথ, যাকে আমরা গ্যালাক্সিও বলে থাকি, এরূপ প্রায় 10,000 কোটি ছায়াপথের একটি ছায়াপথ হচ্ছে আকাশগঙ্গা, যাকে ইংরেজিতে বলা হয় মিল্কি ওয়ে। মিল্ক শব্দ থেকে মিল্কি কথাটি এসেছে। মিল্ক মানে দুধ। দুধের মতো ছড়িয়ে থাকে বলেই একে মিল্কি ওয়ে বলে। এই ছায়াপথের প্রায় 10,000 কোটি নক্ষত্রের মধ্যে সূর্য একটি নক্ষত্র। নক্ষত্র সৃষ্টি হয়েছিল ছায়াপথের অতি ঘন গ্যাসীয় ও ধূলি মেঘের মহাকর্ষীয় ভাঙনের ফলে। গ্রহের সৃষ্টি হয়েছে নক্ষত্রকে ঘিরে থাকা অবশিষ্ট গ্যাস ও ধূলিকণার ঘনীভবনের ফলে। ধারণা করা হয় যে আজ থেকে প্রায় 45.4 হাজার কোটি বছর পূর্বে সোলার নেবুলা থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে। এটি জাস্ট কেবলই একটিমাত্র ধারণা। এখন আলোচনা করব অন্য একটি প্রসঙ্গ, সেটি হলো পৃথিবী।
যার উপরে আমাদের বসবাস, সৃষ্টিলগ্নে পৃথিবী পৃষ্ঠ এত গরম ছিল যে টকবক করে ফুটত। আমরা ফুটন্ত দুধের কথা ভাবতে পারি। দুধ যেমন তাপ দিলে টকবক করে ফুটে, কোনো এক সময় পৃথিবী পৃষ্ঠ এত গরম ছিল যে এটি টকবক করে ফুটত। ধীরে ধীরে পৃথিবী থেকে তাপ সরে গিয়ে ঠান্ডা হতে থাকে এবং ভারী পদার্থগুলো পৃথিবীর কেন্দ্রের দিকে চলে যায়। হালকা পদার্থগুলো যেমন বালু, পাথর, মাটি, ভূত্বক গঠন করে, আর বায়বীয় পদার্থগুলো যেমন কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, মিথেন, কার্বন মনোক্সাইড ইত্যাদি বায়ুমণ্ডল গঠন করে। এরপর পৃথিবী আরও ঠান্ডা হয়ে জলীয় বাষ্প তরলে পরিণত হয়ে সমুদ্র তৈরি করে এবং বায়ুমণ্ডলে অক্সিজেন ও নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়। আমরা জানি আমাদের বায়ুমণ্ডলের মূল উপাদান হচ্ছে অক্সিজেন ও নাইট্রোজেন। এসব উপাদান পৃথিবীতে তৈরি হওয়ায় পৃথিবীতে জীবনের সৃষ্টি হয়েছে, কারণ অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ছাড়া জীবনের অস্তিত্ব অসম্ভব। অর্থাৎ প্রাণী এবং উদ্ভিদের অস্তিত্ব অসম্ভব, যা কল্পনাই করা যায় না। অক্সিজেনের কারণেই এবং কার্বন ডাইঅক্সাইডের কারণেই জীব এবং উদ্ভিদ টিকে আছে। ভৌগোলিক ঘটনার কারণে জীবনযাপনের অনুকূল পরিবেশ বিধায় উত্তর গোলার্ধে ও বিষুবীয় অঞ্চলে জনবসতি বেশি। এখন আলোচনা করব ভূত্বক নিয়ে। পৃথিবীর শিলামণ্ডলের উপরের অংশ পানি, মাটি, নুড়ি পাথর, বন জঙ্গল, পাহাড় পর্বত, খনিজ পদার্থ ইত্যাদি দ্বারা আবৃত, যাকে ভূত্বক বলে। কঠিন শিলা দীর্ঘদিন ধরে রোদ, বৃষ্টি, ঝড়, ভূমিকম্পে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত হয় এবং বায়ু, বরফ ও পানির প্রবাহ, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ইত্যাদি ওয়েদারিংয়ের কারণে কোনো স্থানে জমা হয়ে মাটি গঠন করে। এছাড়া পানি, বায়ু, ব্যাকটেরিয়া, পচা ও মৃত জীবের দেহাবশেষ মিলে হিউমাস, যাকে আমরা বলি হিউমাস বা উর্বর মাটি তৈরি করে। মাটির প্রকৃতি ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে বিভিন্ন। নদীর কাছাকাছি স্থানের মাটির উপরিভাগ পলিমাটি দ্বারা গঠিত, যা চাষাবাদ উপযোগী। আবার নদী ও সমুদ্র উপকূল অঞ্চলে বন্যা, ঝড় বৃষ্টি, জলোচ্ছ্বাস হবার সম্ভাবনা বেশি থাকে। ভূপৃষ্ঠের নিচে ভূত্বকের অভ্যন্তরে প্রকৃতি প্রদত্ত অজৈব পদার্থ যেমন চুনাপাথর, লোহা, তামা, রূপা, দস্তা, সোনা ইত্যাদি খনিজ পদার্থ পাওয়া যায়। এগুলো সবই আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে। যেমন তামা দিয়ে আমরা বৈদ্যুতিক তার তৈরি করি, স্বর্ণ দিয়ে বিভিন্ন অলঙ্কার তৈরি করি। আবার জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ইত্যাদিও পাওয়া যায়। কয়লা দিয়ে আমাদের দেশে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, প্রাকৃতিক গ্যাস দিয়ে আমাদের দেশে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, যেটিকে আমরা CH4 বা মিথেন বলি। এগুলো খনিজ পদার্থ, অর্থাৎ অজৈব নয়, কারণ এরা জীবদেহের থেকে তৈরি। প্রকৃতি পদার্থ এসব খনিজ পদার্থ ও জীবাশ্ম জ্বালানি আহরণ করে মানব কল্যাণে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করা হয়। এখন আলোচনা করব জলমণ্ডল নিয়ে, অর্থাৎ আমাদের পৃথিবীর কত অংশ জল দ্বারা আবৃত। পৃথিবী পৃষ্ঠের কোথাও নরম মাটি, পলিমাটি,
কোথাও শক্ত পাথর, পাহাড় পর্বত, বনাঞ্চল এবং অধিকাংশ জায়গা পানি দ্বারা আবৃত। সকল প্রকার জীবনের জন্য পানি একটি অত্যাবশ্যকীয় উপাদান। পানি তরল, বরফাকারে, কঠিন এবং জলীয় বাষ্পাকারে, বায়বীয় অবস্থায়ও বিদ্যমান। মাটির নিচে 1.60% এবং বায়ুতে 0.001% পানি আছে। ভূপৃষ্ঠের 71% পানিতে আবৃত। স্টুডেন্টস, এই কথাটি মনে রাখবা, 71% পানিতে আবৃত, যার 97% সমুদ্রের লবণাক্ত পানি। এটিও আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং মনে রাখতে হবে। 97%ই কি? সমুদ্রের লবণাক্ত পানি। তুষার, নদী ও মেরু অঞ্চলে বরফ আকারে 2.4% এবং হ্রদ, নদী-নালা, খাল-বিল, পুকুর ইত্যাদিতে মাত্র 0.6% পানি ধারণ করে। এর অতি সামান্য অংশ জীবদেহ এবং নির্মাণ সামগ্রী ধারণ করে। এখন আলোচনা করব বায়ুমণ্ডল নিয়ে। অভিজ্ঞশীয় বলের প্রভাবে যে বায়বীয় অংশটি পৃথিবী পৃষ্ঠকে ঘিরে রেখেছে তাকেই বায়ুমণ্ডল বলে। বায়ুমণ্ডলে রয়েছে মূলত নাইট্রোজেন ও অক্সিজেন, যেটি আমি একটু আগে বলেছিলাম। এছাড়া জলীয় বাষ্প, ধূলিকণা, আর্গন, কার্বন ডাইঅক্সাইড সহ কিছু গ্যাস। ভূপৃষ্ঠের নিকটে বায়ুমণ্ডল ঘন এবং ক্রমশ উপরের দিকে হালকা। ভূপৃষ্ঠ থেকে প্রায় 11 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলকে ট্রপোস্ফিয়ার বলে, যে অংশে আমরা মানব সম্প্রদায় বসবাস করছি এবং উদ্ভিদ বসবাস করছে, যার বেশিরভাগ গ্যাস ও মেঘে আচ্ছাদিত, এবং একে আমরা বলি ট্রপোস্ফিয়ার। এর ঠিক উপরেই আছে স্ট্রেটোস্ফিয়ার, যা ভূপৃষ্ঠ থেকে প্রায় 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই স্তরে আছে সূর্যের ক্ষতিকারক তেজস্ক্রিয় রশ্মি থেকে জীবদেহের রক্ষাকারী ওজোন স্তর। এরপর আয়নোস্ফিয়ার, যেখান থেকে তড়িৎচুম্বকী তরঙ্গ প্রতিফলিত হয়। ওজোন স্তর আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ওজোন স্তর রক্ষা করা আমাদের মানুষের এখন জরুরি প্রয়োজন হয়ে পড়েছে। কারণ এই ওজোন স্তর কার্বন ডাইঅক্সাইড বেশি হয়ে গেলে এই ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হয়, কোথাও কোথাও ফুটো হয়ে যেতে পারে। তাহলে সূর্যের অতিবেগুনি রশ্মি ওই ফুটো জায়গা দিয়ে বা ওই ক্ষতিগ্রস্ত জায়গা দিয়ে পৃথিবীতে চলে আসবে এবং কোনো জীবদেহের উপরে ওজোন যদি পতিত হয় তাহলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। অতএব ওজোন স্তরকে রক্ষা করা আমাদের জন্য এখন খুবই গুরুত্বপূর্ণ। আর ওজোন স্তরকে রক্ষা করতে হলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমিয়ে রাখতে হবে। আর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমাতে হলে অবশ্যই আমাদেরকে গাছপালার পরিমাণ বাড়াতে হবে। কারণ আমরা প্রতিনিয়ত আমাদের প্রয়োজনে, অর্থাৎ পুকুর তৈরি করতে গেলে, ঘরবাড়ি তৈরি করতে গেলে আমরা কিন্তু গাছপালা কেটে ফেলছি। শিল্প উন্নত দেশ যেগুলো, তারা তাদের শিল্পের প্রয়োজনে গাছপালা কেটে ফেলছে। অর্থাৎ সারা বিশ্বব্যাপী গাছপালা কাটার এক মহাযজ্ঞ শুরু হয়ে গেছে, যার কারণে পৃথিবীতে ধীরে ধীরে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণও বেড়ে যাচ্ছে। এটি আমাদের জন্য একটি অশনি সংকেত। এখন আমি আলোচনা করব জীববৈচিত্র্য ও পরিবেশ নিয়ে। পৃথিবীতে বসবাসকারী মানব সমাজ, পশু পাখি
জলজ প্রাণী, উদ্ভিদ, যাবতীয় প্রাণীজ ও অপ্রাণীজ সামগ্রী থেকে একে অপরের উপর নির্ভরশীল। জীবন ও জীবিকার স্বার্থে এদের সংগ্রাম করতে হয়। এজন্য ভারসাম্যপূর্ণ প্রকৃতি ও পরিবেশের প্রয়োজন। মানুষ তার প্রয়োজনে অনেক সময় প্রাণীকুল, উদ্ভিদ ও পরিবেশ রক্ষা করে, আবার কখনো কখনো স্বার্থপরের মতো ধ্বংস করে, যাতে ক্ষতিগ্রস্ত হয় পরিবেশ, ক্ষতিগ্রস্ত হয় মানবজাতি। পৃথিবীর প্রাকৃতিক পরিবেশের উপর মনুষ্যসৃষ্ট হুমকিগুলো হচ্ছে দূষণ, বৃক্ষ নিধন এবং জ্বালানি নিঃসৃত ক্ষতিকর গ্যাস। অনেক পশু পাখি, জলজ প্রাণী ও উদ্ভিদ বিলুপ্তির জন্য অন্যান্য কারণের সাথে মানবজাতিও জড়িত। প্রকৃতি, পরিবেশ, জীবনের ক্রমবিকাশ বাধাগ্রস্ত হলে তারাও প্রতিশোধ নেয়, এটি আমাদের মনে রাখতে হবে। কাজে এগুলোর ভারসাম্য রক্ষা করে চলা উচিত। এবার আমি আলোচনা করছি পদার্থ ও শক্তি নিয়ে। দৃশ্যমান অর্থাৎ যা দেখা যায়, দৃশ্যমান বিশ্ব পদার্থ ও শক্তির সমন্বয়ে গঠিত। বিশ্বের সর্বত্র পদার্থ শক্তির স্বভাব হল কতকগুলো ভৌত নিয়ম মেনে চলা। পদার্থবিজ্ঞান এই পদার্থ ও শক্তি অধ্যয়নের সাথে সাথে প্রকৃতির রহস্য উদ্ঘাটন ও নিয়মগুলো অনুধাবনে পর্যবেক্ষণ, পরীক্ষণ, বিশ্লেষণ শেষে গাণিতিক তত্ত্ব প্রদান করে। স্টুডেন্টস, আমরা পরের ক্লাসে ধারণা, তত্ত্ব, নীতি, সূত্র এগুলো কি আলোচনা করব। যে আমি এখন বললাম গাণিতিক তত্ত্ব, তত্ত্ব কি এটি পরের ক্লাসে বলবো, ধারণা কি এটিও পরের ক্লাসে বলবো। সৌরজগতের সূর্য সকল শক্তির উৎস, শক্তি অবিনশ্বর, এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তর হয়, মোটেও ধ্বংস হয় না। ভৌত জগতের প্রকৃতির বাইরেও পার্থিব জগৎ সুবিশাল। বিশ্ব ব্রহ্মাণ্ড সম্বন্ধেও গবেষণা চলছে। তো স্টুডেন্টস, আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। আমি আবারও আশাবাদ ব্যক্ত করছি তোমরা সুস্বাস্থ্য নিয়ে আমাদের এই ক্লাসগুলো পর্যবেক্ষণ করবে, অনলাইন ক্লাসগুলো, এবং মনোযোগ দিয়ে খেয়াল করবে। আশা করি উপকৃত হবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।